তো আপনাদের সবচাইতে রিকোয়েস্টেড ভিডিও যে প্রাইমারি টেট 2022-এর কাট অফ কত হতে পারে, তো এই নিয়ে একটা ডিটেলসে ভিডিও আমি নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সমস্ত তথ্য আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও আপনাদের কাট অফ নিয়ে দেখতে হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, কোনো পরীক্ষার বা কোনো রিক্রুটমেন্টের কাট অফ জানতে হলে আমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে যে এর ভ্যাকেন্সি কত এবং কতজন এখানে অ্যাপ্লাই করেছে, অর্থাৎ ভ্যালিড ক্যান্ডিডেট এই রিক্রুটমেন্ট প্রসেসে কত রয়েছে। তো সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর যেহেতু আমাদের এই প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসে একাডেমিক স্কোর এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তো এটারও অনেক ভূমিকা আছে এবং ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে কত নাম্বার দিলে কত কাট অফ আসবে যাবতীয় ডিটেলসই আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো প্রথমেই আলোচনা করব যে 2022-এর টেট পাসদের ভ্যাকেন্সি কত আসতে পারে। তো বন্ধুরা, বর্তমানে যে 11,765 ভ্যাকেন্সিতে নিয়োগ চলছে, এটা আমরা সবাই জানি অনগোয়িং প্রসেস। তো এই ভ্যাকেন্সিটা কিন্তু বর্তমানের নয়, অর্থাৎ এটা কিন্তু 2020 সালের আগের ভ্যাকেন্সি। বর্তমানে কিন্তু আরও অনেক নতুন ভ্যাকেন্সি তৈরি হয়েছে। এই নতুন ভ্যাকেন্সিগুলিতে এখনও পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্ট করা হয়নি, তাই প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। যেমন ধরুন, প্রত্যেক বছর অনেক টিচারই রিটায়ারমেন্ট নিচ্ছে। তো এই নিয়ে একটা আরটিআই করা হয়েছিল পর্ষদ অফিসে, তো সেখান থেকে জানা গেছে প্রতি বছর কিন্তু 4 থেকে 5 হাজার প্রাথমিক শিক্ষক অবসর নিচ্ছেন। এটা কিন্তু পর্ষদের তথ্য অনুযায়ী আমি কথাটা বললাম। তো যদি 11,765 এই শূন্যপদটা 2020 সালের আগের হয়ে থাকে, তাহলে 2020 থেকে 2024 এই 4 বছরে 4x4 অর্থাৎ 16,000 ভ্যাকেন্সি হওয়ার কথা। তাহলে 16,000 ভ্যাকেন্সি কিন্তু এমনিতেই হয়ে যাচ্ছে। এবং নতুন পোস্ট অর্থাৎ প্রচুর প্রাইমারি স্কুল নতুন তৈরি হয়েছে, আমরা সবাই জানি। তো বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলের সংখ্যা হলো 49,375টি স্কুল। এটা আপনারা পর্ষদের ওয়েবসাইটে গিয়েও দেখে নিতে পারবেন। তো সেখানে কিন্তু নতুন ভ্যাকেন্সি রয়েছে 8 থেকে 10,000, যেটা নতুন স্কুল তৈরি করার ফলে তৈরি হয়েছে। এবং বর্তমানে স্টুডেন্টের তুলনায় কিন্তু শিক্ষক অনেক কম, তাই 8 থেকে 10,000 ভ্যাকেন্সি কিন্তু নতুন পোস্ট ক্রিয়েট হয়েছে, এটা আপনারা ধরে রাখতে পারেন। এরপর আসি নর্মাল ভ্যাকেন্সিতে। তো প্রচুর কিন্তু নর্মাল ভ্যাকেন্সি আছে। বর্তমান স্কুলগুলির অবস্থা আপনারা জানেনই যে বর্তমানে শিক্ষকের অভাবে অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনারা প্রত্যেকেই অবগত এই ব্যাপারটা নিয়ে। তো প্রচুর কিন্তু ভ্যাকেন্সি আছে এবং বর্তমানে 2022 টেট পাস প্রার্থীদের নিয়ে যে ক্লাস 5কে ইনক্লুড করার একটা মামলা করা হয়েছে এবং যেটা জনস্বার্থ মামলা হিসেবে প্রধান বিচারপতির বেঞ্চে ট্রান্সফার হয়েছে। তো সেই মামলাটা যদি অ্যাকসেপ্ট হয়ে যায় এবং সেই মামলাটা যদি 2022 টেট পাস প্রার্থীরা জিতে যায়, তাহলে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি এখান থেকে কিন্তু বেরিয়ে আসবে। তো ওটার কথা আমি ছেড়েই দিলাম, কারণ সেটা এখনও বিচারাধীন ব্যাপার। তো এছাড়াও পর্ষদ সভাপতির কাছে যখনই কথা বলতে যাওয়া হয়েছে, তিনি কিন্তু আমাদের 2022 টেট পাস প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রায় 50,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। কথাটি কিন্তু একদম ভুল নয়, একদম সত্যি কথা। 50,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। কিন্তু আমার মনে হয় যে 50,000 ভ্যাকেন্সি না আসলেও 25,000 ভ্যাকেন্সি তো আসবেই আসবে 2022 টেট পাস প্রার্থীদের জন্য। তো আমি 25,000 ভ্যাকেন্সি সাপেক্ষে এই কাট অফের ভিডিওটা তৈরি করছি। তো বন্ধুরা, যদি 25,000 ভ্যাকেন্সি হয়, সেখানে কিন্তু ইউআর অর্থাৎ জেনারেল প্রার্থী 52%, এসসি 22%, এসটি 6%, ওবিসি এ 10%, ওবিসি বি 7% এবং পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 3% থাকবে। তো এগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সংরক্ষিত সিট। তো এই হিসাবেই সিটগুলি কিন্তু ভাগ হবে ক্যাটাগরি ওয়াইজ। এর মধ্যে প্যারা টিচার 10% থাকবে টোটাল ভ্যাকেন্সির। এটা কিন্তু রুল আছে, যত পরিমাণ ভ্যাকেন্সি বের হয় তার মধ্যে থেকে 10% কিন্তু প্যারা টিচারদের জন্য সংরক্ষিত থাকে। তো 25,000-এর 10% কিন্তু 2,500 হয়। তো এত পরিমাণ প্যারা টিচার কিন্তু থাকবে না, প্যারা টিচারের সিটগুলো ফাঁকা থেকে যাবে এবং প্যারা টিচারের সিটগুলো যদি ফাঁকা থেকে যায়, সেগুলো কিন্তু নর্মাল সিটে কনভার্ট হয়ে যাবে। তো ক্যাটাগরি ওয়াইজ এই 25,000 সিটটাকে যদি ভাগ করি, তাহলে দেখবেন দাঁড়াবে যে ইউআর অর্থাৎ জেনারেলদের জন্য 13,000, এসিদের জন্য 5,500, এসটিদের জন্য 1,500, ওবিসি এদের জন্য 2,500, ওবিসি বিদের জন্য 1,750 এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 750টি সিট কিন্তু থাকবে। তো এই সিটের সাপেক্ষেই আমি আপনাদের কাট অফটা বলবো যে কোন ক্যাটাগরিতে কত কাট অফ আসতে পারে 2022 টেট পাস প্রার্থীদের জন্য। তো এই প্রশ্নটার উত্তর জানতে গেলে আমাদেরকে আরেকটা ব্যাপার যেটা জানতে হবে, সেটা হচ্ছে 2022 টেট পাসের ভ্যালিড ক্যান্ডিডেট কত আছে।
তো বন্ধুরা যারা যারা 2022 টেট পাস করেছেন সবাই কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন না, অনেক প্রার্থী বাদ হয়ে গেছে। তো সমস্ত ব্যাপারটাই আমি বলছি, তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো 2022 টেটের মোট পরীক্ষার্থী ছিল 6,20,000। তো সেইখানের মধ্যে টোটাল পাস করেছিল 1,50,491 জন। তো আমি তর্কের খাতিরে এবং রাউন্ড ফিগারে এটাকে 1.5 লক্ষ ধরে নিচ্ছি। তো সেখানে বিএড ক্যান্ডিডেট ছিল 98,000 প্রায়, এবং ডিএলএড ক্যান্ডিডেট ছিল 52,000 প্রায়। তো বন্ধুরা আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিএড ক্যান্ডিডেটরা প্রাথমিকের জন্য অযোগ্য, অর্থাৎ প্রাথমিকে তারা আবেদন করতে পারবেন না এবং প্রাথমিক শিক্ষক তারা হতে পারবেন না। তাই এই 98,000কে আমি বাদ দিয়ে দিয়েছি, শুধু পড়ে রইল ডিএলএড ক্যান্ডিডেট, যেটা কিন্তু 52,000 প্রায়। তো পরবর্তী রিক্রুটমেন্টের জন্য কি প্রায় 52,000 মানুষ ইন্টারভিউ দেবেন? তো এটা কিন্তু একদমই নয়, এর মধ্যেও অনেকজন এলিমিনেটেড হয়ে যাবেন। যেমন ধরুন, তো কারা কারা এলিমিনেটেড হয়ে যাবেন? তো আমরা সবাই জানি যে বর্তমানে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস চলছে 2022-এর, যেখানে কিন্তু 2014, 2017 টেট পাস প্রার্থীরা এখানে কম্পিটিশন করছেন। তো সেখানে কিন্তু ভ্যাকেন্সি আছে 11,765টি। তো এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু 2014 পাস করেছে, 2017 পাস করেছে, আবার 2022 সালে টেটেও পাস করেছে। তো সেই সব ক্যান্ডিডেটরা যখন এই 11,765তে চাকরি পেয়ে যাবে, তারা আর কিন্তু নতুন করে যে রিক্রুটমেন্ট প্রসেস হবে সেখানে আবেদন করতে পারবেন না, তারা তখন ইন সার্ভিস টিচার হয়ে যাবেন। তো বন্ধুরা এই সংখ্যাটা কিন্তু 8,000 মতো হবে, যারা 2014 পাস করেছেন, 2017 পাস করেছেন এবং 2022-ও পাস করেছেন। অর্থাৎ এই 8,000 মতো ক্যান্ডিডেট চাকরি পেয়ে যাবে অলরেডি, তারা কিন্তু পরবর্তী যে রিক্রুটমেন্ট প্রসেস হবে সেখানে আবেদন করবেন না। এরপরে আসি এনআইওএস ডিএলএডদের ব্যাপারে। তো আমরা সবাই জানি সুপ্রিম কোর্ট থেকে কিন্তু রায় হয়ে গেছে যে 18 মাসের এনআইওএস ডিএলএডরা ফ্রেশ প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের জন্য অযোগ্য। তো তারাও কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে আবেদন করতে পারবেন না। তো এই সংখ্যাটাও কিন্তু 8,000 মতো হবে। এবং 20-21-এর যে ডিএলএড ব্যাচ এবং 22-24-এর যে ডিএলএড ব্যাচ, এখানেও কিন্তু 2,000 ক্যান্ডিডেট আছেন, এরাও কিন্তু আবেদন করতে পারবেন না, কারণ এদের কারোরই এখনও পর্যন্ত ট্রেনিং কমপ্লিট হয়নি, এরা এখনও সেকেন্ড ইয়ারের পরীক্ষাই দেয়নি, এদের রেজাল্ট বেরোবে, এদের সার্টিফিকেট আসবে, তারপর এরা আবেদন করতে পারবে। আশা করছি এর আগেই ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে। তো এই সমস্ত ক্যান্ডিডেটদের যদি হিসাব করা হয় তাহলে দেখবেন এলিমিনেটেড হয়ে যাচ্ছে প্রায় 20,000 মতো ক্যান্ডিডেট। তো প্রায় 52,000 মতো ডিএলএড ক্যান্ডিডেট ছিল, তার মধ্যে থেকে 20,000 মতো ক্যান্ডিডেট আগেই এলিমিনেটেড হয়ে যাচ্ছে। তো টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট যদি এখন দেখি তাহলে 52,000 থেকে 20,000 বাদ দিলে থাকছে 32,000 মতো ক্যান্ডিডেট, যেটা 2022 টেট পাসদের ভ্যালিড ক্যান্ডিডেট, যারা ইন্টারভিউর জন্য আবেদন করতে পারবেন। এরপরে আসি সবারই একটা ভয়ের জায়গা যে 2023-এর টেট পাসরা কি এই ফ্রেশ রিক্রুটমেন্টে আবেদন করতে পারবেন, তাদের রেজাল্ট কি বেরিয়ে যাবে? আচ্ছা ধরলাম তাদের রেজাল্ট বেরিয়ে গেল। তো আমরা সবাই দেখেছি যে 2023-এর টেটের কোয়েশ্চেন কতটা হার্ড হয়েছিল। তো সেখানে যদি ফ্রেশ ক্যান্ডিডেট পাস করে, অর্থাৎ 2022 সালে যারা পাস করেছে অলরেডি, তারা ছাড়া যদি 2023 সালে ফ্রেশ ক্যান্ডিডেট কিছু পাস করে, সেই সংখ্যাটা কিন্তু 3,000 থেকে 5,000-এর বেশি হতেই পারে না, কারণ 2022 সালের থেকে 2023 সালের টেটের কোয়েশ্চেন অনেক মডারেট ছিল। তো ধরলাম 2023 সালে ফ্রেশ ক্যান্ডিডেট 3 থেকে 5,000 পাস করবে, এর বেশি কিন্তু পাস করবে না। তো 2022-2023 টেট পাসদের নিয়ে একসাথে যদি রিক্রুটমেন্ট প্রসেস বের হয় তাহলেও কিন্তু 32,000, এর সাথে 3,000 থেকে 5,000 যোগ করলে 35 থেকে 37,000 ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে পারবে। তো এটা কিন্তু হবে না, এটা হওয়ার চান্স অনেকই কম। তো 2023-এর টেট পাস ক্যান্ডিডেটরা কিন্তু আশা করছি পরবর্তী রিক্রুটমেন্টে আবেদন করতে পারবেন না, আর যদিও পারেন তাহলেও সংখ্যাটা কিন্তু এই 35 থেকে 37,000 ক্যান্ডিডেট হবে। তো এই 35 থেকে 37,000 ক্যান্ডিডেটকে নিয়েই আমি কিন্তু এই কাট অফের ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা আমাদের টোটাল তাহলে ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে 25,000 ভ্যাকেন্সি, এবং টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে 35 থেকে 37,000 ভ্যালিড ক্যান্ডিডেট। তো প্রাইমারির রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের সাথে আমাদের একাডেমিক স্কোর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো মাধ্যমিকের জন্য আমাদের থাকছে 5, উচ্চ মাধ্যমিকের জন্য 10, ডিএলএডের জন্য 15, টেটের জন্য 5, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি কারো সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু 5 নাম্বার তারা পাবেন। টোটাল এখানে 35 নাম্বার, যেটা এই মুহূর্তেই আমরা হিসাব করে বের করে নিতে পারি যে এই 35 নাম্বারের মধ্যে কার কত স্কোর হচ্ছে একাডেমিক স্কোর। এরপরে আসছি ইন্টারভিউর ব্যাপারে। ইন্টারভিউতে 5 এবং অ্যাপটিটিউড টেস্টে 5 নাম্বার থাকে। তো এইখানেই কিন্তু আসল খেলাটা হবে। তো এখানে সবচাইতে কম কিন্তু 2 এবং সবচাইতে বেশি 10-এ 10ও লোক পেতে পারে। তো এখানেই কিন্তু খেলাটা ঘুরে যাবে।
তো বন্ধুরা অবশ্যই আপনারা ইন্টারভিউটা ভালো করে দেবেন। তো 2022-এর টেট পাসদের অ্যাকাডেমিক স্কোর গড়ে কত আছে, তো এটার জন্য আমি একটা আমার ইউটিউব চ্যানেলে পোল ক্রিয়েট করেছিলাম। তো সেখানে যে রেজাল্ট এসেছে সেটা আমি এখানে লিখে রেখেছি, আপনারা দেখুন যে 20 থেকে 24-এর মধ্যে অ্যাকাডেমিক স্কোর 16%, 24 থেকে 26-এর মধ্যে অ্যাকাডেমিক স্কোর 40%, 26 থেকে 28-এর মধ্যে অ্যাকাডেমিক স্কোর 34% ক্যান্ডিডেটের, 28 থেকে 30 পর্যন্ত অ্যাকাডেমিক স্কোর 8% ক্যান্ডিডেটের এবং 30-এর ওপরে অ্যাকাডেমিক স্কোর কিন্তু 3% ক্যান্ডিডেটের আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি 24 থেকে 28 এইখানেই কিন্তু ম্যাক্সিমাম জনের অ্যাকাডেমিক স্কোরটা ভ্যারি করছে। তো বন্ধুরা অ্যাকাডেমিক স্কোর যার যতই থাকুক না কেন, ইন্টারভিউ কিন্তু সবচাইতে কম 2 এবং সবচাইতে বেশি 10 পর্যন্ত লোক পেতে পারে। তো আসল খেলাটা হচ্ছে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের। তো যারা যারা ভাবছেন যে আমাদের অ্যাকাডেমিক স্কোর অনেক বেশি, ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টটাকে গুরুত্ব দিচ্ছেন না, তারা প্লিজ ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টটাকে গুরুত্ব দিন, কারণ এই ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের নাম্বারের ভিত্তিতেই আপনাদের কিন্তু মেরিট লিস্টের নামটা থাকবে। তো বন্ধুরা এতদূর পর্যন্ত যখন আপনারা ভিডিওটা দেখেছেন, আশা করতে পারি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও আবার দেখার জন্য। তো বন্ধুরা এরপর আসি 2022 টেট পাসদের কাট অফ কত হতে পারে ক্যাটাগরি ওয়াইজ। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাটাগরিগুলো লিখে দিয়েছি, জেনারেল, ওবিসি বি, ওবিসি এ, এসসি, এসটি, পিএইচ এবং এখানে অ্যাকাডেমিক স্কোর লিখেছি যে এই অ্যাকাডেমিক স্কোরের মধ্যে যদি এই ক্যাটাগরির ক্যান্ডিডেটরা থাকে তারা কিন্তু সেফ, এবং ইন্টারভিউতে মিনিমাম সবাইকে আমি 5 নাম্বার দিয়ে কাট অফটা তৈরি করেছি। তো এখানে আপনারা দেখুন জেনারেল যাদের অ্যাকাডেমিক স্কোর 26 থেকে 27-এর মধ্যে আছে এবং তারা যদি ইন্টারভিউতে মিনিমাম 5 নাম্বার পায় তাহলে কিন্তু তাদের 31 থেকে 32 নাম্বার দাঁড়াবে। তো 50-এর মধ্যে জেনারেল ক্যান্ডিডেট যদি ইন্টারভিউ নিয়ে 31 থেকে 32 তার নাম্বার হয় তাহলে কিন্তু সে সেফ জোনে, তার চাকরিটা কনফার্ম, এটা আপনারা ধরে রাখতে পারেন। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যদি অ্যাকাডেমিক স্কোর 25 থেকে 26-এর মধ্যে থাকে এবং ইন্টারভিউতে মিনিমাম যদি 5 পাই, আমি 5 কেন ধরেছি, কারণ 5 নাম্বারটা হচ্ছে একটা গড় নাম্বার, হাফ নাম্বার। এই 5 নাম্বার কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট পেয়ে থাকে। ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট মিলিয়ে যে 10 নাম্বার থাকে তার মধ্যে 5 নাম্বার কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পেয়ে থাকে, তাই আমি এখানে সবার জন্য গড়ে 5 ধরেছি। তো একজন ওবিসি ক্যান্ডিডেট ইন্টারভিউ নিয়ে সে যদি 30 থেকে 31-এর মধ্যে স্কোর করতে পারে 50-এর ভেতরে, সে কিন্তু সেফ জোনে থাকবে। ওবিসি এই ক্যান্ডিডেটদের কথাই আসি, এদের অ্যাকাডেমিক স্কোর যদি 24.5 থেকে 25.5-এর মধ্যে থাকে এবং ইন্টারভিউতে 5 পাই তাহলে এদের কাট অফ দাঁড়াবে 29.5 থেকে 30.5। তো একটা ওবিসি ক্যান্ডিডেট 50-এর মধ্যে যদি 29.5 থেকে 30.5 স্কোর করতে পারে ইন্টারভিউ নিয়ে, তারা কিন্তু সেফ জোনে থাকবে। তো এই অ্যাকাডেমিকগুলোর যেগুলো আমি কথা বলছি, এর থেকে যদি কারো কম অ্যাকাডেমিক থাকে তারা কিন্তু ইন্টারভিউ নাম্বার বাড়ানোর চেষ্টা করবেন, কারণ ইন্টারভিউ নাম্বারটা সবচাইতে ভ্যারি করছে এই কাট অফে আসার জন্য। এরপরে আসি এসসিদের ক্ষেত্রে, কোনো এসসি ক্যান্ডিডেটের যদি 23 থেকে 24 নাম্বারের মধ্যে অ্যাকাডেমিক স্কোর থাকে এবং ইন্টারভিউতে মিনিমাম 5 নাম্বার পাই এবং 50-এর মধ্যে যদি তার স্কোর হয় 28 থেকে 29, তাহলে সে সুরক্ষিত জায়গায় আছে বলে আমি মনে করছি। এরপরে এসটি ক্যান্ডিডেটদের কথাই আসছি, এরা যদি 22+ স্কোর করে ইন্টারভিউ নিয়ে, এরা কিন্তু সেফ জোনে আছে, চাকরিটা কিন্তু পেয়ে যাবে। এরপর আসি পিএইচদের ব্যাপারে, এরা যদি ইন্টারভিউ নিয়ে 20+ স্কোর করে আউট অফ 50, এরা কিন্তু সেফ জোনে আছে। তো এই এসটি এবং পিএইচ এদের কিন্তু কোনো কাট অফ আসবে বলে আমার মনে হচ্ছে না, অর্থাৎ যে সমস্ত এসটি ক্যান্ডিডেটরা আছেন এবং পিএইচ ক্যান্ডিডেটরা আছেন তারা সবাই কিন্তু চাকরিটা পাবেন। তো আসল কাট অফটা কিন্তু জেনারেল, ওবিসি বি, ওবিসি এ এবং এসসির মধ্যে থাকবে। তো বন্ধুরা আমার মনে হচ্ছে এই ধরনের একটা কাট অফ আসবে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই ধরনের প্রাইমারি রিলেটেড যাবতীয় ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।